নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ঠাকুরের কথা রাম ঠাকুরের কথা গ্রন্থ থেকে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথাই আপনাদেরকে শোনাবো। সঙ্গে থাকবেন। ঠাকুরের মধ্যে একটা অফুরন্ত মজুতি শক্তি সবসময় ছিল এবং তিনি যখন খুশি তখন তাহা কাজে লাগাইতে পারতেন। ঠাকুরের মধ্যে কোনো ক্লান্তি অবসাদ ছিল না, ঘুম বলে ঠাকুরের মধ্যে কিছুই ছিল না। ঠাকুরের মুখে কখনোই বিশ্রাম, ঘুম এ কথা শোনাই যায়নি। তিনি অনেক সময় অসুস্থ হয়ে পড়তেন, বাত্যপ্রায় নিত্যসঙ্গী ছিল। আরও নানা প্রকারের ব্যাধি, বিভিন্ন প্রকারের ব্যাধি লোকের তিনি কুড়িয়ে আনিতেন এবং সময় সময় নিদারুণ যন্ত্রণায় ছটফট করতেন। পেট চলে গেল, পায়ের যন্ত্রণা অসহ্য হয়ে উঠল ইত্যাদি নানা প্রকার কাতরোক্তি করতেন। কিন্তু ঘুম হইতেছে না, একটু ঘুমাইতে পারলে বোধহয় সুস্থ হতাম, এরূপ কোনো সময় ঠাকুরের মুখ থেকে কথা শোনা যায়নি। সুস্থ শরীরে ঠাকুর প্রায় সর্বদা চিত হয়ে শুইতেন এবং একখানা চাদর দিয়া সর্বাঙ্গ ঢাকিয়া লইতেন। তখন তাহাকে দেখলে মনে হতো যেন একটা সব পড়িয়া রয়ে আছে, প্রাণীর কোনো স্পন্দন যেন ইহাতে নাই। যোগীদিগর সম্পর্কে সবাসন বলিয়া একটা কথা শোনা যায়। যখন ঠাকুর ঘুমায় আছেন বলে মনে হতো, বাস্তবিকে তখন তিনি সবাসনে কোনো একটা অবস্থায় থাকতেন। ঠাকুরের কখনো ক্লান্তি বা অবসাদ দেখা যায়নি। ঠাকুর মাইলের পর মাইল হেঁটেছেন, কিন্তু কোনো সময় তাহার মুখে ক্লান্তি ছিল না। আজকের পর্ব আমার এই সব নেই, ঠাকুরের কথায়, ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথায়। তাহলে সঙ্গে থাকুন। আমার বিডন স্ট্রিটের মেসে একদিন সকালবেলায় ঠাকুর আমাকে বলিলেন, চলেন কালীঘাটের দিকে একবার বেড়ায় আসি। আমি সানন্দে সম্মত হইলাম এবং তৎক্ষণাৎ জামা জুতা পরিয়া ঠাকুরের সঙ্গে বাহির হইয়া পড়িলাম। রাস্তায় নামিয়ে আমি বাঁদিকে মোড় ফিরিলাম। ইচ্ছে হলো যে হেদুয়ার নিকট হতে ট্রামে চাপিব। ঠাকুর আমাকে থামাইলেন এবং হাসিয়া বলিলেন, ট্রামে উঠলেই তো ট্রামের অধীন হইলেন, স্বাধীনভাবে চলেন। অগত্যা নিতান্ত অনিচ্ছাক্রমে ঠাকুরের পিছু পিছু চলিলাম। সেন্ট্রাল এভিনিউ রাস্তাটা তখনও সমাপ্ত হয় নাই, কিন্তু পায়ে হাঁটিয়া কোনো মতে যাওয়া চলিত। ঠাকুর এই রাস্তায় ধরিলেন এবং ক্রমে আমরা আসিয়া স্প্ল্যানেড পৌঁছালাম। আমার একটা ক্ষীণ আশা ছিল, এইবার বোধহয় ঠাকুর ট্রামে উঠতে বলিবেন। কিন্তু তিনি শটান কার্জন পার্কে ঢুকিলেন এবং ওই পার্ক পার হয়ে রেড রোডে আসিয়া পড়িলেন। তারপর আরম্ভ হইল একটানা হাঁটা। শ্রাবণ মাস, আকাশে মেঘ থাকিবার কথা, কিন্তু আমার দুর্ভাগ্যক্রমে একটুও নাই। রৌদ্র ক্রমশ ঝাঝা করিয়া উঠিতেছে, আর আমরা হাঁটিয়া চলিয়াছি। ট্রামে যাইব মনে করিয়া এবং আকাশে মেঘ না দেখিয়া ছাতাটিও সঙ্গে আনি নাই। যাহা হোক, ময়দান পার হয়ে হরিশ মুখার্জি রোড ধরে হাজরা রোডে এসে পড়িলাম। পরে কালীঘাট রোড হয়ে আরও 2-3টি গলি ঘুরে এক খোলার চালওয়ালার বাড়িতে ঠাকুর আমাকে আনিয়া উঠিলেন। আমার অবস্থা তখন অত্যন্ত শোচনীয়। ঘামে জামা কাপড় ভিজিয়ায় ঢোল হইয়া গিয়াছে, পায়ে ফোসকা পড়িয়াছে, পিপাসায় কণ্ঠ তালু শুকাইয়া যাইবার উপক্রম। কিন্তু ঠাকুরের দিকে তাকায় অবাক হইয়া গেলাম। গায়ে এক বিন্দু ঘাম নেই, কোনো গ্লানি নেই, কোনো ক্লান্তি নেই। আমার বাসা হইতে বাইর হইবার সময় যেমন ছিলেন ঠিক তেমনই রহিয়াছেন। বস্তুত ঠাকুরের গায়ে ঘাম কোনোদিনই দেখা যায়নি। দারুণ গ্রীষ্মে বদ্ধ ঘরের মধ্যে আমরা গলদ ঘর্ম হইয়া গিয়াছি, কিন্তু ঠাকুরের দেহের বা ভাবের কোনো প্রকারে কোনো লক্ষণই দেখা যায়নি। আরও একটি কথা এখানে বলা প্রয়োজন। আমি যে সময়ের কথা বলিতেছি তখন ঠাকুর জুতো ব্যবহার করিতেন না, পূর্বে কখনো করিয়াছেন বলেও শোনা যায়নি। ইহার প্রায় 15-20 বছর পরে আমরাই বলিয়া কইয়া তাহাকে জুতো ব্যবহার করতে সম্মত করিয়াছিলাম। তখন একখানি ধুতি, একখানি চাদর, ইহাই ছিল তাহার সজ্জা। শুধু পায়ে তিনি সর্বদাই হাঁটাহাঁটি করতেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে ঠাকুরের পায়ের তলায় হাঁটা চলায় কোনো নিদর্শনই ছিল না।
পায়ের তলা দুটি ছিল নির্মল, মসৃণ এবং পাখির পালকের মতো কোমল। ইহা অনেকেই প্রত্যক্ষ করিয়াছেন। আরেকটা বিশেষত্ব ছিল এই যে তিনি যখন হাঁটিয়া যাইতেন তখন কোনো প্রকারে কোনো শব্দ হইত না। সাধারণত লোকে যখন চলাফেরা করে চোখে না দেখিলেও বোঝা যায় কেহ যাইতেছে, কিন্তু ঠাকুরের বেলা এরূপ বুঝাবার কোনো উপায় ছিল না। এমন বহুবার দেখিয়াছি যে ঠাকুর সিঁড়ি ধরে ওপরে চলিয়া আসিয়াছেন। সিঁড়ির পাশের ঘরে এবং বারান্দায় অনেকেই রহিয়াছেন, কিন্তু একজন লোক যে নিচ হইতে ওপরে চলিয়া আসিল তাহা কেহই বুঝিতে পারিল না। আমার মনে হইত যে ঠাকুর যখন হাঁটিয়া যাইতেন তখন তাহার দেহের ভার মাটির উপর পড়িত না, এবং সেই জন্যই হাঁটিবার সময় কোনো শব্দ হইত না, এবং এত হাঁটাহাঁটি করা সত্ত্বেও তাহার পায়ের তলা এমন অবিকৃত অবস্থায় ছিল। একদিন আমি ঠাকুরকে এই কথাটা লইয়া চাপিয়া ধরিয়াছিলাম। তিনি স্পষ্ট কিছু না বলিলেও প্রক্রান্তরে আমার অনুমানে যথার্থ স্বীকার করিয়াছিলেন। এই জন্যই তাহার সহিত কেহই হাঁটিয়া পারিত না। আমার বিশিষ্ট বন্ধু শ্রী সুধীর চন্দ্র সার্খেল, ইনি কটকে কন্ট্রাক্টারি করতেন, এখন সপরিবারে সেখানেই বসবাস করেন। একদিন কোনো কার্য উপলক্ষে উত্তর কলকাতায় গিয়েছিলেন। হঠাৎ বেথুন কলেজের সম্মুখে তাহার ঠাকুরের সহিত সাক্ষাৎ হইয়া গেল। আমরা সকলেই জানিতাম যে ঠাকুর তখন 10 নম্বর যদু মল্লিক স্ট্রিটে শ্রী উপেন্দ্র কুমার সাহার গদি বাড়িতে অসুস্থ অবস্থায় আছেন, এবং এ কথা প্রচার ছিল যে তিনি কিছুদিন কাহার সহিত সাক্ষাৎ করিবেন না। সুতরাং ঠাকুরকে সেখানে দেখিয়া সুধীরবাবু একটু আশ্চর্য হইলেন। ঠাকুরের চেহারা দেখিয়া সুধীরবাবু বুঝিলেন যে তিনি বাস্তবিকে অসুস্থ, এবং যদু মল্লিক স্ট্রিট হইতে এতটা দূরে একাকী কী করে আসলেন স্বভাবতই ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন। ঠাকুর বলিলেন, দুপুরবেলা ওরা সবাই বিশ্রাম করিতেছে, এই ফাঁকে একটু বেড়ায় বাইরে হয়েছে, চলো এই পার্কে একটু ঘুরি। এই বলিয়া ঠাকুর পার্কে ঢুকিলেন এবং সুধীরবাবুও সঙ্গে সঙ্গে গেলেন। তারপর আরম্ভ হইল ঘোরা। সুধীরবাবুর মুখে ঘোড়ার বিবরণ শুনে স্তম্ভিত হইয়া গেলাম। ঠাকুর কত পাক যে ঘুরিলেন তাহার ইয়ত্তা নেই, কিন্তু তথাপি তাহার ঘোড়া আর থামে না। সুধীরবাবু স্বাস্থ্যবান ও বলিষ্ঠ পুরুষ। 65 বছর বয়সেও তিনি 7-8 মাইল হাঁটিতে এবং 15 মাইল সাইকেল চালাতে অনায়াসে পারেন, কিন্তু নিতান্ত অসুস্থ ঠাকুরের সহিত হাঁটতে গিয়ে তিনি ঘায়েল হইয়া গেলেন। শেষে সুধীরবাবু ওকে বলতে হলো, চলেন একটু বেঞ্চে একটু বসি। জয় রাম, জয় গোবিন্দ।